এখন রিভার্সিবল আর ইরিভার্সিবল ইলেকট্রোকেমিক্যাল সেল পড়বো, ঠিক আছে? তার আগে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলে দিই। হাইপোথেটিক্যাল না, ওটা হতেও পারে। ইউ ক্যান ক্রিয়েট গ্যালভানিক সেলটা একবার মনে করো। অ্যানোড কোনটা, ক্যাথোড কোনটা, কোনটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, ওগুলো লিখছি না, খালি মেজর পোর্শনটা লিখছি। সলিডিটিসটা এখানে দেখাইনি, জাস্ট অ্যানোড ক্যাথোড আছে। এইভাবে তো একটা অ্যামিটারের সাথে কানেক্টেড ছিল, যেখানে অ্যামিটারের ডিফ্লেকশন থেকে আমরা বলছিলাম যে ইলেকট্রিসিটি ইজ প্রডিউসড। তো এবার বলছে যে এটাকে একটা আউটার ইলেকট্রিক্যাল সোর্সের সাথেও যোগ করে দেওয়া হয়েছে, যার ভোল্টেজ হচ্ছে ড্যাশ। কি বললাম বোঝা গেল? গ্যালভানিক সেল যেমন ছিল তেমনই থাকলো, শুধুমাত্র তার সাথে একটা আউটার ইলেকট্রিক সোর্স দেওয়া হলো। ইলেকট্রিক সোর্স মানে যেখান থেকে ইলেকট্রিক আসতে পারে, ইলেকট্রিক ক্যান ফ্লো ফ্রম দ্য আউটার সোর্স টু দ্য গ্যালভানিক সেল, ঠিক আছে? তাহলে আউটার যে ইলেকট্রিক্যাল সোর্সটা আছে, ধরলাম তার ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে ই ড্যাশ, আর যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে ডিউ টু কেমিক্যাল রিয়াকশন ইন গ্যালভানিক সেল, দ্যাট ইজ ই। তার মানে আমি এটা বলতে চাইছি যে ই হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল বা ইলেকট্রিক পোটেনশিয়াল কার, গ্যালভানিক সেলটার। আর ই ড্যাশটা হচ্ছে সেই ইলেকট্রিক ফিল্ড যেটা কিনা আমরা আউটার সোর্স থেকে দিচ্ছি, ঠিক আছে? এবারে তিনটা সিচুয়েশন হতে পারে, তিনটা সিচুয়েশন হতে পারে। তাহলে একটা কি ধরলাম দেখো, আরেকবার নোট করে নাও। ই ড্যাশটা হচ্ছে আউটার, আর এই যে ইটা সেটা হচ্ছে গ্যালভানিক। ওকে, ই ড্যাশ হচ্ছে আউটার সোর্সের, ই হচ্ছে গ্যালভানিকের। তাহলে তিনটা কন্ডিশন হতে পারে। তার মধ্যে ফার্স্ট কন্ডিশনটা কি? ফার্স্ট কন্ডিশন বলছে ই গ্রেটার দেন ই ড্যাশ, মানে আমার গ্যালভানিক যে পোটেনশিয়ালটা আছে সেটা আউটার ইলেকট্রিক পোটেনশিয়ালের থেকে বেশি, এটা হতে পারে। সেকেন্ড কন্ডিশন কি হতে পারে? ই ইজ ইকুয়ালস টু ই ড্যাশ, মানে ইনার অ্যান্ড আউটার বোথ আর সেম। আরেকটা কন্ডিশন হতে পারে যেটাতে হচ্ছে ই ড্যাশ ইজ গ্রেটার দেন ই। তো এইটা হচ্ছে আমাদের তিনটে কন্ডিশন। তো এই তিনটে কন্ডিশনে সেলটা কিভাবে পারফর্ম করবে সেটাই হচ্ছে দেখার। ফার্স্ট কেস দেখছি, যেখানে ই হচ্ছে গ্রেটার দেন ই ড্যাশ। তার মানে গ্যালভানিক যে পোটেনশিয়ালটা আছে বা গ্যালভানিক সেলের যে পোটেনশিয়ালটা আছে সেটা আউটার সোর্সের ইলেকট্রিক ফিল্ডের থেকে বেশি। ওকে, যখন এই কন্ডিশনটা থাকবে তখন স্পন্টেনিয়াস রিয়াকশন হবে। স্পন্টেনিয়াস রিয়াকশন কোনটা ছিল না, জিঙ্ক Cu2 প্লাস থেকে তৈরি হবে Cu আর জিঙ্ক 2 প্লাস। এইটা হচ্ছে স্পন্টেনিয়াস রিয়াকশন। তো যখন গ্যালভানিক সেল বেশি হবে কার তুলনায়, আউটার ইলেকট্রিক ফিল্ডের থেকে গ্যালভানিক সেল পোটেনশিয়ালটা বেশি হবে, তখন স্পন্টেনিয়াস রিয়াকশনের যে ডাইরেকশন সেই ডাইরেকশনেই রিয়াকশনটা হবে। যেমন একটা স্পন্টেনিয়াস রিয়াকশনের ডাইরেকশন, একটা স্পন্টেনিয়াসের এক্সাম্পল হচ্ছে জিঙ্ক প্লাস Cu মানে কপার 2 প্লাস রিয়াকশন কপার প্লাস জিঙ্ক 2 প্লাস। তাহলে এটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস রিয়াকশন। এই স্পন্টেনিয়াস রিয়াকশনটার ডাইরেকশন হচ্ছে ফরওয়ার্ড ডাইরেকশনটা এই দিকে, ঠিক আছে? তাহলে এটা এই স্পন্টেনিয়াস রিয়াকশনটা পারফর্ম হবে যখন ই গ্রেটার দেন ই ড্যাশ, ঠিক আছে? ওকে, নেক্সট কন্ডিশন কি? এই যে এখানে লেখা আছে দেখো, এখানে লেখাও আছে যে when E is greater than E dash then the spontaneous reaction will take place. এইটা হচ্ছে আমার স্পন্টেনিয়াস রিয়াকশন, গ্যালভানিকে পড়েছি আমরা, এই এক্সাম্পলটাই পড়েছি। আচ্ছা, নেক্সট যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে E is equals to E dash। তো এই কন্ডিশনে কোনো রিয়াকশনই হবে না, নো রিয়াকশন উইল টেক প্লেস বিকজ অপোজিট ফোর্সেস ইকুয়াল। যখন দুদিক থেকে ধরো সেম ফোর্স আমরা ইউজ করছি তো কোনো মুভমেন্টই হবে না। সিমিলারলি দুদিক থেকে যদি পোটেনশিয়াল সেম হয়ে যায়, তার মানে ইলেকট্রিক্যাল ফোর্স যদি সেম হয়ে যায়, তাহলে কোনো রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন হবে না, ঠিক আছে? থার্ড কেসে চলে যাচ্ছি। থার্ড কেসটা হচ্ছে এটা যে ই ড্যাশ ইজ গ্রেটার দেন ই।
এইখানটাতে আমাদেরকে বুঝতে হবে আউটার ইলেকট্রিক্যাল যে সোর্সটা আছে তার ভোল্টেজ বা তার পোটেনশিয়ালটা বেশি ইনারের থেকে, ঠিক আছে? তাহলে আউটার যে সোর্সটা ছিল এইটা আউটার জায়গাটা বুঝতো তো, যাই হোক, তো এটা হচ্ছে আউটার ইলেকট্রিক সোর্স, ঠিক আছে? তো এই আউটার ইলেকট্রিক সোর্স থেকে বেশি পরিমাণ ফোর্স বা ইলেকট্রিসিটি যদি গ্যালভানিকের সেলের মধ্যে যায় তাহলে কি হবে, রিয়াকশনটা হতে দিবে না, সেই রিয়াকশনটাকে উল্টো দিকে হতে বাধ্য করবে, মানে নন স্পন্টেনিয়াস রিয়াকশনটাকে হতে বাধ্য করবে। ইফ দ্য আউটার সেল পোটেন্সিয়াল বা আউটার electric field is greater than the galvanic cell potential, then the reverse reaction will take place, and reverse reaction is the non-spontaneous reaction. দেখো স্পন্টেনিয়াস রিয়াকশন আর নন স্পন্টেনিয়াস রিয়াকশন ক্লাস 11 থার্মোডাইনামিক্সে পড়েছিলে, সেখানে একটা ওই রিঅ্যাক্টিভিটি সিরিজ হয়, যে যত উপরে আছে তার রিঅ্যাক্টিভিটি তত বেশি, যেমন পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, এগুলো সব উপর দিকে আছে, মাঝামাঝি পজিশনে আছে হাইড্রোজেন, বেস পজিশন, তার নিচে আছে তোমার সিলভার আছে, গোল্ড আছে, প্ল্যাটিনাম আছে, এইরকম করে আছে। তো আমরা জানি যে ওই রিঅ্যাক্টিভিটি সিরিজে কিছু মেটালকে লিস্টেড আউট করা হয়েছে, তার মধ্যে যেটা জিঙ্ক আছে, জিঙ্ক কপারের থেকে উপরে আছে। তাহলে অবভিয়াসলি ক্লাস 10 থেকে পড়ছি যে রিঅ্যাক্টিভিটি সিরিজে যে সবার ওপরে থাকবে বা যে দুজনের কম্প্যারিজনে যে ওপরে থাকবে সে অপরজনকে ডিসপ্লেস করতে পারে, এটাই হচ্ছে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। স্পন্টেনিয়াস রিঅ্যাকশনটা কি? স্পন্টেনিয়াস রিঅ্যাকশন হচ্ছে জিঙ্ক আছে, কপার আর SO4 আছে, তাহলে জিঙ্ক ক্যান ডিসপ্লেস কপার ফ্রম ইটস সলিউশন বিকজ জিঙ্ক ইজ মোর রিঅ্যাক্টিভ. According to the reactivity series, zinc is more reactive compared to copper. So zinc will displace copper, একে ডিসপ্লেস করবে, এবং এটাই স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। কিন্তু যখন ই ড্যাশটা গ্রেটার হবে E0 থেকে তখন উল্টো রিঅ্যাকশন ঘটবে। উল্টো রিঅ্যাকশনটা কি? উল্টো রিঅ্যাকশনটা হচ্ছে এটাই যে কপার ZnSO4 থেকে জিঙ্ককে ডিসপ্লেস করবে। উল্টো রিঅ্যাকশন হলো কিনা? আগেরটাই ছিল জিঙ্ক কপারকে ডিসপ্লেস করছিল, এখানে কপার যেটা কিনা রিঅ্যাক্টিভিটি সিরিজের নিচে আছে সেটা জিঙ্ককে ডিসপ্লেস করে দিচ্ছে। তাহলে এটা তো হওয়ার কথা নয়, যেটা হওয়ার কথা নয় সেটাই তো নন স্পন্টেনিয়াস, যেটা হওয়া উচিত নয় সেটাই যদি ঘটে তাহলে কি নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশন নয়। আর আমরা জানি যে নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশনকে ঘটানোর জন্য একটা এক্সটার্নাল ফোর্সের দরকার হয়। whenever a non-spontaneous reaction takes এনার্জি, তাহলে এক্সটার্নাল এনার্জিটা এখানে কে? ওই যে আউটার ইলেকট্রিক ফিল্ড আমরা ব্যবহার করেছি ই ড্যাশ, তো সেই ই ড্যাশটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স বা এক্সটার্নাল এনার্জি হুইচ উইল লিড দ্য নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশন। নন স্পন্টেনিয়াস রিঅ্যাকশনটা হচ্ছে এরকম যে কপার ZnSO4 থেকে জিঙ্ককে ডিসপ্লেস করছে, অলদো কপার ইজ লোয়ার ইন দ্য রিঅ্যাক্টিভিটি সিরিজ কম্পেয়ার টু জিঙ্ক। তো এটা ছিল তিনটে কন্ডিশন, এটাতে কিনা আমরা দেখতে পাচ্ছি যে রিভার্সিবল কন্ডিশন আর ইরিভার্সিবল কন্ডিশনটা এক্সপ্লেন করতে পারছি কিভাবে। দেখো এই ইলেকট্রিসিটি, আউটার ইলেকট্রিসিটি বা আউটার ইলেকট্রিক ফোর্সটা যখন আমরা ইনক্রিজ করছি তখন উল্টো রিয়াকশনটা ঘটছে। যেমন ধরো আগে কি ছিল, আগে ছিল জিঙ্ক প্লাস U2 প্লাস ইজ ইকুয়াল টু Zn2 প্লাস, এটা একটু বুঝে নাও, কপার। আর এখন কিটা ঘটছে তার উল্টো রিয়াকশন ঘটে, জিঙ্ক 2 প্লাস কপার, কপার 2 প্লাস প্লাস জিঙ্ক। তাহলে এই ঘটনাটা, এই ঘটনার উল্টো ঘটনা হচ্ছে এইটা। দিস ইজ এ সিম্পল রিয়াকশন, দিস ইজ দ্য রিভার্স রিয়াকশন। তাহলে যেসব রিয়াকশনকে রিভার্স করা যেতে পারে মানে রিভার্সিবল রিয়াকশন, তাই তো, যেসব রিয়াকশনকে রিভার্স ডাইরেকশনে আনা যায় তাকে হচ্ছে আমরা রিভার্সিবল রিয়াকশন বলি। তাহলে গ্যালভানিক সেলে যে রেডক্স রিয়াকশন হয়
সেটা এক ধরনের হচ্ছে রিভার্সিবল রিয়াকশন। তাহলে এটা টপিকটাতে যাই, টপিকটা ছিল রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল ইলেকট্রোকেমিক্যাল সেল। মানে এখান থেকে আমাদেরকে এক্সপ্লেন করতে হতো যে ইলেকট্রোকেমিক্যাল সেলে যে কেমিক্যাল রিয়াকশন হয় সেটা রিভার্সিবল নাকি ইরিভার্সিবল। তো আমরা এই হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা নিয়ে প্রুভ করলাম যে ইলেকট্রোকেমিক্যাল সেলে যে রিয়াকশনটা হয় কেমিক্যাল রিয়াকশন সেটা হচ্ছে রিভার্সিবল ইন নেচার। ওকে, তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেলে কেমিক্যাল রিয়াকশন ইজ রিভার্সিবল ইন নেচার। একটা ইরিভার্সিবলের এক্সাম্পল যেমন হচ্ছে তোমার ওই যে বলে না ডায়মন্ডকে যেমন হচ্ছে অনেক হিট করলে কয়লাতে পরিবর্তিত হয়ে যায়। তো কয়লাকে যদি তুমি অনেক ঠান্ডা করো সেটা কিন্তু আর ফিরে ডায়মন্ড কখনোই হবে না, তাহলে তো অনেক বড় লোক হয়ে যেতে মানে। যাই হোক, সেটা হয় না তোমার, সেটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। ওকে, তো ওই সব ইরিভার্সিবল প্রসেস ইলেকট্রোকেমিক্যাল সেলে ঘটে না। ইলেকট্রোকেমিক্যাল সেলে যে রিয়েকশনটা ঘটে সেটা হচ্ছে রিভার্সিবল রিয়েকশন।